প্রিয় বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সফলতার গল্প। আপনারা জানেন আমাদের জীবনে অনেক মানুষ আছে যারা জীবন চলার পথে তারা ব্যর্থ হয়ে যায়। আবার অনেকে সফলতা লাভ করে। তেমনই একজন সফল মানুষ। আ সেই একজন সফল মানুষের গল্প আপনাদের কাছে শেয়ার করব। তিনি হলেন আমাদের খুব প্রিয় একজন মানুষ। এখন আমাদের বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত আছেন এবং সাধারণ মানুষের সাথে তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন। আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আ তো একটা জিনিস বলতে চাই সেটা হলো মানুষের জীবনে তো উত্থান-পতন থাকেই। তো আজকে আমরা সবাই যেমন ফারুক ভাই এত সুন্দর একজন মানুষকে আমরা দেখি যে মানুষের বিপদে আপদে ছুটে চলে যান। তো আপনার ছোটবেলাটা শুরুটা কিভাবে? আহ মূলত ছোটবেলা আমার ছাত্র রাজনীতি দিয়ে শুরু। আমি বগুড়া জেলার শিবগঞ্জ থানা পিরপ ইউনিয়নে আমার জন্ম। শিয়ালী হাই স্কুল থেকে আমার এসএসসি। ছাত্র জীবন থেকে আমি সেই সময় আমার ইউনিয়ন ছাত্রলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক ছিলাম। এরপরে টানা বগুড়ার রাজনৈতিক জীবন শেষ করে আমি ঢাকায় পা দিই 2014-তে নির্বাচনের আগে। সেই নির্বাচনের আগে যে সহিংসতা, মারামারি, হানাহানি, খুনাখুনি, সেখান থেকে এই ঢাকার রাজপথে আমি ফারুক সক্রিয়। এবং সেই সময় অনেক কষ্ট করছি এই রাজনীতিতে, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় সফলতা অর্জন করেছে। সেই সময়ের যে দাঙ্গা হাঙ্গামা, তখন কিন্তু প্রেক্ষাপটটা অন্য একটা ছিল। কেউ কাউকে লিপ দেওয়ার মতো কেউ ছিল না, কারণ জেলা থেকে আমি এই ঢাকা শহরে, এখানে তো আমার কোনো রাজনৈতিক অভিভাবক ছিল না এবং কেউ আপনাকে চিনতেও না। সেই সময় আমার রামপুরে এ ব্লক থেকে আমাকে একজন, আমার নেত্রী বলবো, সে আমাকে রাজনীতিক এই এ ব্লক থেকে উঠে নিয়ে যায় এবং এই সফলতার গল্পের মাধ্যমে আমি তাকে স্যালুট জানাই, অভিনন্দন। সে আমাকে উঠে নিয়ে যায় 2014 সালে এবং সেই সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সে কেন্দ্রীয় সভাপতি ছিল। আমি সেই সময় সেই কমিটির সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 2 বছর। এবং সেই সময়ের পরে 2014-র যে নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করে, সেই সময় আমি টানা তার সাথে থাকার পরে 2018 নির্বাচনের আগ মুহূর্ত, এই যে টানা এই সময়টুকু যে কষ্ট দুর্দশা, এই যে বিএনপির জ্বালাও পোড়া, সেই সময়ে 2058 নির্বাচনেও এই একরামুন্নেসা স্কুলেতে আমরা স্বয়ংক্রিয়ভাবে জীবন বাজি রেখে এই রাজনৈতিক মাঠে কাজ করেছি, যার প্রমাণ আপনি সাংবাদিক হিসাবে নিজেও জানেন। সেই ফুটেজও আমার ফোনে আছে সেই সময়ের, সেই দিনের। এবং সেই 18 নির্বাচনের জয়লাভ করার পরে 18 থেকে এই 18 নির্বাচনের পর থেকে আমরা গল্পে আসব। সেটা হলো আপনার পুরো নাম, বাবার নাম এবং মার নাম বা জন্মস্থান কোথায়? আমি বগুড়া জেলার শিবগঞ্জ থানা পিরপ ইউনিয়ন শিয়ালী হাটে আমার জন্ম। আচ্ছা, বাবার নাম? আমার বাবার নাম মোখলেছার, আমার মা মিস নাহার গৃহিণী। আমার বাবা একজন কৃষক এবং মাছ চাষি। আপনি একজন কৃষক পরিবারের ছেলে এবং মাছ চাষ, তো ছোটবেলায় কি চাষবাসের সাথে বাবাকে সহযোগিতা করেছেন? আর ছোটবেলায় মূলত এই মাছ চাষটা একটা মজার চাষ। সেটা হচ্ছে যে ওই মাছকে খাবার যখন দেওয়া হইতো, তখন নৌকায় চড়ে ওই পুকুরে যাওয়া হইতো, গেলে ওই খাবারটা দিলে মাছ লাফালাফি করতো, এটা আমি উপলব্ধি করতাম। ওইটা খুব মজা, খুব সুন্দর লাগতো। হ্যাঁ, এই যে একটা ক্ষুধার্ত মাছ খাবার পেলে যেমন খাবারটা পাওয়ার পরে যে আনন্দ হয়, তেমন একজন ক্ষুধার্ত মানুষের যখন খাবারটা দেন তখন তার ভিতরে যে শান্তি বা তৃপ্তিটা, সেটাও কেমন মনে হয়? সেটাও, আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, ক্ষুধার্ত মানুষের একটা জ্বালা, সেটা আমি নিজেও উপলব্ধি করেছি এই ঢাকাতে। মানুষের মাঝে সহযোগিতা করলে নিজেকে অনেক ফিলিংস আসে, নিজেকে ভালো লাগে। একজন অসহায় মানুষের প্রতি যখন সাহায্যের হাত বেড়ে দেওয়া হয়, সেখানে মহান আল্লাহ তাআলাও খুশি। বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল?
গোলা ভরা ধান গোয়াল ভরা গাবি। ঠিক বঙ্গবন্ধুর এই আদর্শকে বুকে নিয়েই আমি ফারুক রাজনীতিতে উঠতাম। আমি নিজের জন্য কোনো কিছুই করি নাই। এই ঢাকা শহরে আমি অনেক কষ্ট করেছি রাজপথে, অনেক সময় আমি এখানে আপনাকে এই এই মোবাইলে প্রমাণ দিয়ে যাব, এই সাংবাদিক আপনি এখানে নিজে আমার 1 থেকে 200 প্রোগ্রাম এই বাংলাদেশের আনাচে কানাচে করা আছে, এই জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে, এবং বিভিন্ন বাইনামে আমি বলি এদেশের এই বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশের 5 থেকে 6 জন এমপি আমার নাম জানে আমি ফারুক। এবং আমাদের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আপনাদের সাংবাদিক বলেন, আমাদের প্রশাসনে অন্তত সর্বনিম্ন হলেও 1 থেকে 200 জন আমার ভাই ব্রাদার আমাকে চিনে বাই নামে। আমি ছোট্ট গ্রামের ছেলে, আমি ফারুক, কিন্তু কষ্টর যে কি জিনিস সেটা আমি এই ঢাকা শহরে উপলব্ধি করেছি। যখন প্রথম আসলেন তখন তো কেউ আপনার ছিল না, তো ওই সময় মানে টাকা পয়সা বাড়িতে কত নিয়ে আসছিলেন বাকি? এটা টাকা পয়সার মালিক তো সব আল্লাহ তাআলা। হ্যাঁ, এটা রাইট। আপনি একটা মানে মেন একটা প্রশ্ন ধরেছেন আমাকে, সেটা হচ্ছে আমার কাছে মানে সেই সময় ছিল মাত্র 1300 টাকা। আমি 1300 টাকা নিয়ে এই ঢাকায় চলে আসি। সেই 1300 টাকা থেকে যে এখনো বলবো যে আমি সফলতার দিকে আমি গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিজ ঢাকাতে করে ফেলেছি এরকম কিছু না। যতটুকু মান আল্লাহ তাআলা চলার মতো তৌফিক দেয় আমি ততটুকু নিয়ে এই ঢাকা রামপুরাতে অবস্থান করতেছি। মানে আপনি এখন একজন সফল মানুষ, জি, এটা আমরা সবাই জানি। তো এই যে 1300 টাকা নিয়ে আসলেন, তারপরে কয়েকদিন চলতে চলতে টাকা শেষ হয়ে গেল, তারপরে কিভাবে চললেন বা তখন কিভাবে টাকার বা জীবন চলার তো একটা ওয়ে লাগে, সেটা কিভাবে আসলো? সেটা আসলে সেই সময় আমাদের বগুড়ার ওখানে এ ব্লক একটা বাজার ছিল। ওই বাজারে আমাদের এ ব্লকের অনেকেই ওখানে ব্যবসা করত। মূলত তারা আমাকে মোটামুটি ওখান থেকে একটু দেখতো, সহযোগিতা করতো। আচ্ছা, ঢাকা শহরে কি কখনো না খেয়েছিলেন এরকম কোনো ঘটনা? না খেয়ে বলতে আমি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আমি সেদিন না খেয়েছিলাম। আমার মনে আছে, ওইটা হচ্ছে তারেক রহমানের গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত ওই প্রোগ্রামে আমাদের তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম, সে ছিল আমাদের প্রধান অতিথি। সেই প্রোগ্রামে ওই প্রোগ্রামটা আমি সাজাইছিলাম মূলত আর কি অ্যারেঞ্জমেন্টে, হ্যাঁ, প্রেস ক্লাবে। ওই দিনটা পুরো দিনটাই আমি না খেয়েছিলাম, একটা পানিও আমি পাই নাই সেই দিনটা। খুব কষ্ট, এখান থেকেও আমি উপলব্ধি করছি কষ্ট, অনেক কষ্ট এই না খেয়ে থাকার। আসলে না খেয়ে থাকার অনেক কষ্ট আছে, এবং প্রত্যেকটা মানুষের কাজের পেছনে তো দুঃখ হাসি থাকবেই। তো এরপরে আপনার আস্তে আস্তে টুকটুক করে পথ চলা, তো এই চলার মাঝে কোন কোন মানুষগুলো আপনাকে বেশি সহযোগিতা করেছিল? ওই প্রথমে যে বললেন যে একজন আপার কথা, ওনার নামটা কি একটু বলবেন? জি, উনি হচ্ছে ফাতেমা জলিল সাথী আপা, শ্রদ্ধেয়। এরপরে আমাদের এ ব্লকে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে বড় ভাই সম্বোধন করি। উনি বর্তমান রামপুরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বর্তমান বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের উপকমিটির মেম্বার রানিং, তৎকালীন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হকের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। উনি সাব্বির ভাই, উনি আমার মাথায় হাত বুলে দিত, এবং তার নিজের বাড়ি এই ঢাকাতেই। সে আমাকে মূলত আমরা 2 বোন, আমি একা। আমার 1 বোন মারা গেছে বিদ্যুৎ শর্ট সার্কিটে, আর 1 বোন জীবিত, আর ঢাকায় আমি একা। ও আমাকে ভাইয়ের স্বীকৃতিটা দিত। এটা হচ্ছে একটা বড় ভাইয়ের সত্য ছাওয়া পাওয়া, এটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, আপনি তো রাজনীতি শুরু বললেন বগুড়ায়, তো বগুড়ায় যখন রাজনীতি, তো ওখানে তো বিএনপির একটা বিশাল আধিপত্য ছিল, তো সেই ক্ষেত্রে আপনারা আওয়ামী লীগের রাজনীতি বা ছাত্রলীগ করতেন কতটা জীবনের রিস্ক নিয়ে? এই যে আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরছেন, যেটা না বললেই না। বিএনপি আমার নিজে দেখার যে বিষয়টা, আমি নিজে চোখে যেটা দেখছি, নিজে 2001 থেকে 7 পর্যন্ত এই হাওয়া ভবনের থেকে শুরু করে তাদের যে লুটপাট, এবং সেই সময় তারা অনেক কিছু, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই একজন শাক বিক্রেতা, এই আমার শিবগঞ্জ থানায়
একজন শাক বিক্রেতা, এই শাক বিক্রেতার ছেলের একজন পৌর মেয়রের সাথে সে এমনি চলাফেরা করত। শাক বিক্রেতার ছেলে পৌর মেয়রের সাথে চলাফেরা করত। এই তারই ক্ষমতায় এই বিএনপি, এই জ্বালাওপোড়া এই সন্ত্রাসী দলের তার ক্ষমতায় সেই সময় আমার মনে পড়ে, আমি ক্লাস এইটে হয়তো এরকম, ক্লাস 8-এ ওই সময় একটা ঘটনা কেন্দ্র করে থানায় যাওয়া হয়। এই যে এই শাক বেচার এই কেন্দ্র করে থানায় ওসি আমাদের কাউকে ঢুকতে দেয় নাই, আমার দাদা সহ তাদেরকে ধ্যাক্কে বের করে দেওয়া হয়েছে সেই সময়ে। এই যে এই জিনিসটা আমি নিজে চোখে দেখছি, আমার কষ্ট লাগছে। এই জায়গায় শাক বেচে তারাও কি এই কত বড় ক্ষমতার অধিকারী যে থানায় প্রবেশ নিষেধ, যেটা এখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে নেই। আপনি নিজে দেখবেন থানায় বিলবোর্ড দেওয়া আছে, থানায় সবার জন্য উন্মুক্ত, যে কোনো সবাই থানার জন্য উন্মুক্ত। এবং সরাসরি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিজের হট নাম্বার দেওয়া আছে, আমাদের আইজির নাম্বার দেওয়া আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম্বার দেওয়া আছে। প্রশাসন ওই আগের মতো আর ওই তারেকের ওই সন্ত্রাসীর কার্যকলাপের মতো আর নাই। যেহেতু ওই জায়গায়, যেটা আপনি প্রশ্ন ধরছেন যে ওই জেলায় বাড়ি, যে জেলায় খালেদা জিয়া তারেকের মতো জায়গায়, আপনি এটা লক্ষ্য করেন যদি আমার তীব্র সাহসী না থাকতো তাহলে আমি ওই বিএনপি জ্বালাওপোড়া ওই বগুড়ার বুকে থেকে আসে এই ঢাকার রাজপথে আমি রাজনীতি করতে পারতাম না। আমি সঠিক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি বলেই আমি রাজনীতি করি। এটাও বুঝতে হবে দেশবাসীকে যে আমি বগুড়ার সন্তান, এখানে আওয়ামী লীগ করি। বুঝতে হবে যে জ্বালা আছে, আমাদের জ্বালা। ওই যে যেটা উদাহরণ দিলাম, আমাদের থানায় ঢুকতে দিচ্ছে না শাক বেচা আলা, তাহলে আমরা যাবো কোথায়? এখন আপনি যেটা বললেন আপনি ঢাকাতে আমলিগ করছেন, তার মানে কি বগুড়াতে অন্য দল করেন? না, বগুড়াতে তো আমি সেই সময় ছাত্রলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক ছিলাম। সেই সময়ের আমার ছাত্রলীগের সভাপতি ছিল স্বপন, আমি তার নাম ধরে উল্লেখ করলাম। ছাত্রলীগের সভাপতি ছিল স্বপন, সে একজন শিক্ষক। আচ্ছা, এই যে বিশেষ করে আমরা কিছু মানুষ আছে যে আমরা এলাকার মানুষের প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা সহানুভূতি থাকে। তো সেই ক্ষেত্রে অপোজিট পার্টি হলেও তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ওনারাও তো আপনার দেশি লোক। তো সেই ক্ষেত্রে ওনাদের প্রতি আপনার সম্মান বা ভালোবাসা কতটুকু? সম্মান ভালোবাসা, তারা আমার বয়সে সিনিয়র এবং সে পরপর 3 বারের দেশের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তার যে সফলতার কাম্য এই বগুড়ার বুকে তার কোনো অস্তিত্ব বলতে কোনো জায়গা নেই। বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া কোনো 1 ইঞ্চি এই 15 বছরে সে লাগাতে পারে নাই। এখন আমাদের এই ঢাকা থেকে পুরা বগুড়া 4 লেনের রাস্তা হয়ে গেছে এই আওয়ামী লীগের সময়। আর সেই সময় হয়েছে লুটপাট, ভাইয়ার ক্ষমতা, ভাইয়া তারেক জিয়া মানেই ভাইয়া। এই যে ভাইয়ার যে উৎপত্তি এই বগুড়াতে লাভ করেছে, সেই লাভেই মহান আল্লাহ তাআলা তাকে এমনিতেই ধ্বংস করে দিছে। কারণ ওই যে সে শাক বেচা আলাকে এই ক্ষমতা দিয়ে রাখছে, থানায় ঢুকতে দিচ্ছে না, এখানে তো স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গ যাব বন্ধুরা, সেটা হলো ফারুক ভাই, এবার ঢাকায় এসে আপনি রাজনীতির সাথে সংযুক্ত হলেন। তো আমরা শুনেছি যে আপনি অনেক সময় অনেক মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং যে সহযোগিতাগুলো করেন সেগুলো একদম একান্ত আপনার মন থেকে, এবং তার কোনো যে চিহ্ন, ছবি তোলা বা ভিডিও করা এই জিনিসগুলো করেন না। এটার কারণটা কি? সাহায্য হচ্ছে মূলত, যেমন এইবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে ইফতার পার্টি করা যাবে না, ইফতার পার্টি করা যাবে না। তবে কোন ইফতার পার্টি করা যাবে না? মিডিয়াকে দেখে ইফতার পার্টি করা যাবে না, তোমরা তোমাদের মতো ইফতার পার্টি করো। তো এই যে আমার যে দেওয়াটা, যেমন শবে বরাতে, এই যে শবে বরাতটা এবারে হয়েছে, আমি শবে বরাতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর জিয়ারত করছি, সেটা আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে। পাশাপাশি যে গরিব দুঃখী মানুষের আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার আমি সেখানে সহযোগিতা করি, এবং আমি সেটা মিডিয়াতে নিয়ে আসি নাই, আমি ফেসবুক আইডিতেও দেই নাই। না, এটা আমরা অনেকেই এই যে, এবং এই যে এই তীব্র গরম যেটা তাপ প্রদাহ যেটা চললো, সেখানেও আমি আমার জায়গা থেকে পানি, শরবত আমি যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি দিছি, এবং আমার জায়গা থেকে 1 ইঞ্চিও বাকি থাকবে না যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আমার জায়গা থেকে আমি ঠিকই দিয়ে যাব। আচ্ছা, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে কি আপনি জনগণের সাথে থাকবেন না? না, আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতা থাকবে। এই কারণেই থাকবে যে তাদের উন্নয়নের ছোঁয়া আছে, সারা দেশে তাদের উন্নয়নের রোল মডেল, যার কারণে
আমরা দ্রুত কণ্ঠে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই আর সামনেতেও থাকবে। এই 2024-2029 যে নির্বাচন, সেখানেও আমরা জয়লাভ করব। এবং এই যে জননেত্রী শেখ হাসিনার যে ভিশনটা, এই 2042 সাল পর্যন্ত, এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশটাকে একটা মানে ইংল্যান্ডের মতো তৈরি করে ফেলাবো আর কি, এরকম পরিকল্পনা। এই 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 যে দৃঢ়তা এবং এই যে আপনার মনের যে একটা মানসিক যে স্পৃহা, সেটা যারা আমার দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে একজন সফল মানুষ, এবং যে কোনো জিনিসের সফলতার পিছনে অনেক পরিশ্রম, মেধা এবং অনেক কষ্টও থাকে। আচ্ছা, এই রাজনীতির কারণে বা অনেক সময় মানুষের কাছে অপমানিত হতে হয়েছে, এরকম কোনো ঘটনা কি আছে? জি, অনেক অপমানিত হয়েছি। আমি নাম ইচ্ছুক বলবো না, সেই সময় নাম বলবো না। আমি সেই সময় একটা কাজে আমাদের সেগুনবাগিচা একজন মাননীয় মন্ত্রীর বাসায় গেছিলাম, নাম কিন্তু বলতেছি না। কিন্তু আমি প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমার এই বগুড়ার নাম শুনে আমাকে উঠতে দেয় নাই এই মিনিস্টার ডিপার্টমেন্টে। কাজটা আমার গোছানো কাজ ছিল, আমার সুন্দর পরিবেশে একটা কাজ ছিল, যেটা সমাজের উপকারের জন্য কাজ, হ্যাঁ, কোনো তদবির না, সমাজের উপকারের জন্য। কিন্তু এই মিনিস্টার ডিপার্টমেন্টে 2 ঘন্টা পর্যন্ত আমাকে দাঁড়িয়ে রেখে আমার বডির পুরোটা সার্চ করে, খালি যখনই শোনে বগুড়া আমাকে ঢুকতে দেয়, বলে যে চলে যাও মাগুরা। জি রাইট, চলে যাও বগুড়া, চলে যাও মাগুরা। আমার কাজটা হয় নাই, আমি ঘুরে চলে আসছি। ওই দিনের কষ্ট আমি আজও ফিল করি, যে আসলে কি আমার জন্মটাই কি ভুল হয়ে গেল বগুড়াতে, মানে এটাও আমি নিজেকে উপলব্ধি করছিলাম। খালি বগুড়া বলাতে আমি নট হয়ে গেলাম, আমার থেকে তো জানবে, আমার সাথে তো কথা হয়েছিল। এটা কিন্তু একটা অনেক বড় কষ্টের কথা। যেমন যার বাড়ি যেখানে, সেই আমরা সেটা গর্ববোধ করি, কারণ আমাদের জন্মস্থান যেটা একটা হিন্দু শাস্ত্রে একটা কথা আছে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, মানে জননীর যে জন্মভূমি, যে এলাকাটা, সেটা স্বর্গের চেয়েও মানে উন্নত। তা যেহেতু আপনার বগুড়ার মানুষ, বগুড়া তো আপনার নাম বলে অহংকার করেন যে আমি বগুড়ার লোক, তো সেই ক্ষেত্রে এই নামটা শুনে যখন মানুষ ধিক্কার দেয়, তখন তো আসলে অনেক কষ্টের বিষয়টা। এই ধিক্কারটা শুধু এই কারণেই দেয় যে ওই সময় ওই কুলাঙ্গার তারেকের কারণে, যে তারেক জিয়ার ওখানে বাড়ি, খালেদা জিয়ার ওখানে বাড়ি, এরা লুটপাট, দুর্নীতি, মানে এক একজনের এক এক বক্তব্য, যে এদেরকে এখানে এই ঢাকায় ঠাঁই দেওয়া যাবে না। আমি নাম ধরে অনেক প্রশাসনের ভাইদেরও এই আজকে আপনার এই চ্যানেল NN এর পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন যে আমাকে বলার সুযোগ করে দিয়েছেন আপনি। আমি চ্যালেঞ্জ ছুড়ব যে প্রশাসনেরও অনেক ভাই ব্রাদার এই বগুড়া হওয়ার কারণে আমার মনে হয় তারা সুযোগ সুবিধা পায়নি এই কুলাঙ্গার তারেকের জন্য, শুধু কুলাঙ্গার তারেকের জন্য, অন্য কিচ্ছু না। আসলে দেখেন, আমরা যেমন এই বাংলার যে শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা, ওনার পতনের পেছনে যে মীর জাফরের একটা অবদান ছিল। মীর জাফর কিন্তু একটা নাম, কিন্তু এখন মীর জাফর একটা গালি হিসাবে এবং বেঈমান হিসাবে প্রচলিত। আসলে মীর জাফর একটা তো সুন্দর নাম, দেখেন সেই সুন্দর নামটাও কিন্তু আজকে ঘৃণিত, অপমানিত এবং বাংলার সবচেয়ে জঘন্য। আপনি বা আমি বা আমার যারা দর্শকরা দেখছেন, কারোর সন্তানের নাম কিন্তু কেউ সহজে মীর জাফর রাখেন না। আমার জানা মতে বাংলাদেশে মীর জাফর কারোর সন্তানের নাম রেখেছেন কিনা আমার জানা নেই। আপনার কি জানা আছে ফারুক ভাই? মীর জাফর না, এরকম আমার জানা নেই। তো এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সমস্ত যারা করে দেশের এবং দেশের মানুষের জন্য, আসলে আমরা যে যাই করি না কেন, আজকে আপনার এই কথাগুলো শেয়ার করছেন এবং আমি যে এটার ইন্টারভিউ নিয়ে প্রচার করছি, সব কিছু কিন্তু আমাদের সমাজের মানুষের জন্যই। তো আর আমরা আরেকটু সামনের দিকে যাই। এরপরে 18 সালের পরে আপনি ঢাকায় এসে যে রাজনীতির সাথে সংযুক্ত হলেন, তারপরের ঘটনা যদি একটু আসতো। 18 সালের নির্বাচনের পর 18 থেকে 2024, 18 থেকে 2024-এ আপনারা জানেন 2024-এ নির্বাচন জানুয়ারি, এর ভিতরে কিন্তু একটা করোনা ছিল। করোনাকালীন সময় আপনি অনেক মানুষের পিছে গিয়েছেন, মানে যে কথাগুলো আমি একটুখানি আপনাকে না, আমার দর্শকদের জানাতে চাই যে করোনার সময় কিন্তু স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি কিন্তু ছাড়েননি জনগণকে। এই বিষয়টা মানে একটু যদি আমি আপনাকে উদাহরণ সহ দিচ্ছি, সেটা হলো যখন করোনার ফার্স্ট টাইম, তখন আমি নাম ধরে বলি, তখন যখন রোহিঙ্গারা বাংলাদেশে মায়ানমার থেকে বাংলাদেশে আসে, এই রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার জন্যে
ত্রাণ দেওয়ার জন্য ম্যাডাম আমার এই নেত্রী আমাকে নিয়ে ফার্স্ট কক্সবাজার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব সাহেব, ওনার নেতৃত্বে আমরা ওখানে ত্রাণ দিই ফার্স্ট করোনার সময়। এবং ঢাকা থেকে আমার এক মামা, আমি সেই মামার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে যখন যাওয়ার পরিকল্পনা করতেছিলাম, কুড়িগ্রাম নাগেশ্বরী থানা, এই আপনার এই ব্লকে যে গার্মেন্টস আছে আপনি সেখানে খোঁজ নিলে জানতে পারবেন, ওখান থেকে 5,000 মাস্ক নিয়ে আমি নিজে সেই এলাকায় যা বিতরণ করছি। করোনা সময় আমি যতটুকু আমার জায়গা থেকে পারছি অবশ্যই সচেতনমূলক মানুষকে সচেতন করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এই জিনিসটা আমরা অনেকেই হয়তো আপনারা জানতেন না যে প্রথম করোনার যে উপঢৌকন এবং সহযোগিতাপূর্ণ জিনিসগুলো নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন, যখন মানুষ ঘর থেকে বেরোয়নি, এটা অনেক বড়। আচ্ছা, এই কাজটা কেন করেছিলেন? এটা কি কিছু পয়সার জন্য নাকি? না, এরকম পয়সার জন্য কোনো মানুষকে সহযোগিতা করা, এটা তো স্বয়ং আল্লাহ মেনে নেবে না। এটা না, এটা হচ্ছে যে তারা তো খাবার পাচ্ছে না, ত্রাণ পাচ্ছে না। সেই সময় ম্যাডামের মনে যখন একটা মানব, হ্যাঁ, সে আমাকে বলছে ফারুক ওখানে সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করো। আমি সমস্ত প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করছি। সেই সময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব, এখনো রানিং, তার নেতৃত্বে শেষ হওয়া আমরা ওখানে ত্রাণ বিতরণ করি। এই যে বিষয়গুলো, এটাও তো অনেক বড় একটা বিষয়। আচ্ছা, আমরা একটু ত্রাণ গেল, তারপরে আপনার করোনা শেষ হয়ে গেল, আবার নতুন করে বাংলাদেশ আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, এবং বিশেষ করে যে 24-এর নির্বাচন, এই নির্বাচনের আগে অনেক ধরনের তো পদক্ষেপ আপনার গেছে। হ্যাঁ, নির্বাচনের আগে আপনি নিজেও লক্ষ্য রাখছেন, নির্বাচনের আগে যে সহিংসতা, যে জ্বালাও পোড়া, পেট্রোল বোমা, গাড়িতে হামলা, স্বয়ং রাস্তা পর্যন্ত কেটে ফেলাইছে, ট্রেনে আগুন, উত্তরবঙ্গ থেকে কোনো গাড়ি ঢাকায় ঢুকতে দেয় নাই, যেটা আপনি নিজে নিউজ করছেন, এই রামপুরাতেও আপনি সাংবাদিক হিসেবে নিজেও নিউজ করছেন। সুতরাং তাদের যে জ্বালাও পোড়া, তাদের যে লুটপাট সন্ত্রাস, তাদের ঠেকানোর জন্য এর আগে আপনি আমার থেকে নিজেও সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা কিন্তু নিজে মাঠে, আমি বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমি নিজে মাঠে কাজ করছি। এবং এই নির্বাচনের ঠিক 28 তারিখে তারা যখন বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করার জন্যে সমস্ত দেশ থেকে এই জামাত শিবির, এই বিএনপি যখন পল্টনে তারা সমাবেশ করার জন্য প্রস্তুতি নেয়, ঠিক সেই দিন আমি ডিবিসিতে এই জ্বালাও পোড়ার ভিতরে আমাদের এক পুলিশ সদস্য যখন গুলি খায় ঢাকাতে, ঠিক সেই সময় যখন গোলাগুলি এবং মারামারি শুরু হয়ে যায় পল্টনে, আমি তখন সেই মারামারির সময় আমি হাতে লাঠি নিয়ে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে আমি ডিবিসিতে বক্তব্য দিয়েছি, যেটা পুলিশেরও 2 জন কর্মকর্তা ইতিমধ্যে আমাকে বলেছে যে হ্যাঁ, এই ফারুক রামপুরার এই ছেলে এখানে ছিল। এই যে একটা সাহসিকতা নিয়ে আপনি ছুটে গেলেন, এটাও অনেক বড় একটা বিষয়। এরপরে রাজনীতির সাথে সংযুক্ত। আচ্ছা, শীতের সময় তো মানুষ যখন প্রচন্ড শীত ছিল, এ সময় কিছু আপনার কাজ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এবং যদিও আপনি এটা ফেস হন না, তো এটা কেন করলেন আপনি? শীতের এই শীতের যেটা সত্যকে বলতেই হবে, শীতে আমাদের এই রামপুরাতে বন্ধু সংঘ নামে একটা সংস্থা আছে, যেটা সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট এই রামপুরা থানার ইউসুফ সাহেব, উনি আমাকে টেলিফোন করে বিকাল 4টায় যে আমাদের শীতার্তদের মাঝে আমরা কম্বল বিতরণ করব, প্রায় 1000 কম্বলের মতো। আমাদের এই ইউসুফের নেতৃত্বে বিকাল ঠিক 4:30টায় শীতকালীন সময়, এবার ডিসেম্বর মাসে, আমি তখন তার নেতৃত্বে যা ওখানে কম্বল বিতরণ করি এবং যতটুকু পারি আমি তাকে সহযোগিতা করি। এইটাই তো মানবতা এবং মানুষের পাশে। আচ্ছা, আপনার এরকম অনেক কথা আছে, আপনার এমনকি রাজনীতি ক্ষেত্রে তো অনেক সময় পুলিশের জ্বালা পোড়া, অনেক সময় লাঠি পেটাও খেতে হয়েছে, তো এই ক্ষেত্রে কি মারধর খাইছেন কখনো? আসলে লাঠি পিটা বলতে, আমি তো 2001 থেকে 7 পর্যন্ত ওই জ্বালাও, তখন তো আমি ছোট ছিলাম, এবং তখন আপনি আমি বগুড়াতে ছিলাম। সেই সময়ের ওদের শুধু লুটপাট দেখেছি, ওদের লুটপাট সন্ত্রাস কার্যকলাপ দেখছি। হ্যাঁ, নিজে যে ছাত্রলীগ করছি বলে মামলা খাইছি এইরকম না, তবে ওই যেই ঘটনাটা আমি আপনাকে বলছি যে আমাদেরকে থানায় ঢুকতে দেওয়া হয়নি একটা ঘটনা কেন্দ্র করে, ওই জিনিসটা আমার ভিতরে সব সময়ের জন্য কাজ করে যায় এবং আজও সেটা আমার মনে আছে। এবং সেই নেতা ইনশাল্লাহ এর আগে এই আওয়ামী লীগ থাকাকালীন অবশ্যই সে 2 বার জেলের ভিতরে, এবং আশা করি বাকি জীবনে সে জেলেই থাকবে।
এই যে আপনার আজকে এত কিছু উত্থান যাই কিছু করছেন মানুষের জন্য, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আহ, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেশ ও জনগণের হয়ে কাজ করা, চিন্তা ভাবনা আগামীতে বিশেষ করে নিজ জেলা নিয়ে চিন্তা ভাবনা মানে ভাবতেছি আর কি। ইতিমধ্যেই কয়েকদিন আগে 3 তারিখে আমাদের বগুড়ায় একটা প্রোগ্রাম ছিল। বগুড়ার একটা প্রোগ্রাম ছিল আমাদের 300 ফিটে। এখানে আমাদের বগুড়ার সব যত সিনিয়র পার্সন, লিডার পার্সন যারা ছিল, শুধু বগুড়াকে ঘিরে এই প্রোগ্রাম। এখানে মুশফিক, আমাদের চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, আমাদের ডন ভাই, এরপরে আমাদের ডিআইজি রেজাউল ছাড়, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার, এরপরে দুদকের ডিজি, বগুড়া বগুড়া যারা সফলতা, ঠিক আপনি যেমন আমার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন, এই বগুড়ার যারা সফল মানুষ, এদেরকে নিয়ে এই প্রোগ্রামটা, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে। ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে আমি আমার নিজ এলাকা নিয়ে একটু ভাববো, যদি সহযোগিতা করে। অবশ্যই, কারণ যে কোনো উনি যে কাজগুলো করছেন মানবতার সেবায়, সেই কাজগুলো আরো বৃহৎ আকারে করতে গেলে, মানুষের সেবা করতে গেলে কিছু না কিছু রাষ্ট্রীয় পাওয়ার এবং দলীয় ক্ষমতা লাগেই। তো আশা করি আপনি যে জনগণের জন্য যে কাজগুলো করছেন, নিশ্চয়ই জনগণ আপনার সাথে থাকবে, এটা আমাদের একটা প্রত্যাশা। আর একটা সেটা রাইট, তবে একটা আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে একজনকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সেটা হচ্ছে সর্বক্ষণেই যে এখন পর্যন্ত, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, এখন পর্যন্ত সর্বদিক থেকেই যে আমাকে এই ঢাকার রাজপথে টিকে রাখছে, আমি তাকে আপনার এই মিডিয়ার মাধ্যমে, আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে তাকে আমি অভিনন্দন ও স্যালুট জানাই। এটাই হলো একটা মানুষের কৃতজ্ঞতা, যে কৃতজ্ঞতা যে স্বীকার না করে সে তো আসলে বেশি দূরে যেতে পারবেই না কখনো। তো এটা একটা ফারুক ভাইয়ের অনেক বড় গুণ। ফারুক ভাই, আমাদের জীবনে চলার পথে অনেক উত্থান থাকবে, অনেক পতন থাকবে। তো যারা আমাদের দেশে একজন সৎ রাজনীতিবিদ হতে গেলে কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? সৎ রাজনীতিবিদ বলতে, হ্যাঁ, আমি যেটা নিজে দেখতেছি, আমি যেহেতু রামপুরার রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি রানিং পোস্টেও আছি এখানে, সুতরাং আমি যতটুকু দেখতেছি আমাদের রামপুরা থানার যিনি সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, তারা অনেক গুণী ব্যক্তিত্ব। তারা বিএনপির সময় জ্বালাও পোড়া, এবং তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সেক্টর কমান্ডার ছিলেন। তারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে। সেই সময় তো আমার বয়স ছিল না, আমার বয়স এখন 34, 34 বছর, আমি তো আর দেখি নাই নিজ চোখে। কিন্তু আমি যতটুকু এই রামপুরাতে এই 15 বছরে টানা উপলব্ধি করছি তাদের সাথে রাজনীতি করে, তারা আসলে তাদের অনেক গুণাবলী আছে, এবং তারা এই দেশের জন্য অনেক কাজ করেছে। বর্তমানেও সমাজে তারা কাজ করে যাচ্ছে। বর্তমান যে থানা আওয়ামী লীগের যে কমিটি নিয়ে এই রামপুরা থানা গঠিত, এই কমিটিটা অনেক শক্তিশালী। এবং আপনার কথা থেকে একটা জিনিসই আমরা উপলব্ধি করতে পারি, সেটা হলো যে কোনো বিষয়ে সাকসেস হতে গেলে আপনাকে সৎ হতে হবে, তাই তো? হ্যাঁ, এটা রাইট। সৎ থাকতে হবে। সৎ আছে বলে তারা কিন্তু আজও 20 বছর যাবৎ সে থানা সভাপতি, সেও 20 বছর যাবৎ থানা সেক্রেটারি, তারা রানিং এখনো টিকে আছে। তারা যদি দুর্নীতি করতো তাহলে তো এই পোস্টে থাকতো না। আরেকটা বিষয় হলো, ধরেন এখানে অনেক নেতা নেত্রী আছে, অনেক বড় বড় পদেও আছে, তাদেরকে না রেখে মানুষ কেন আপনার কাছে এসে তাদের অভিযোগের কথা, তাদের কষ্টের কথা, তাদের ভালোবাসার কথা আপনার কাছে এসে শেয়ার করে? মানুষ তো অনেক সময় ওই যে বলে না, যে কি যেন একটা প্রবাদ আছে, ছোট গাছেও কিন্তু বড় কিছু হয়, ছোট গাছেও বড় কিছু হয়। ওরা এই জিনিসটাকে কাজে লাগায়। যে আমি যেটা সত্যই আপনি প্রশ্ন তুলে ধরছেন, যে এই কাজে এটা ফারুক ভাই বললে এই কাজটা সহজ হবে, সো ফারুক ভাই তো পাওয়া যাচ্ছে হাতের নাগালে, ফারুক ভাইয়ের কাছে যাই। এখন দেখা যাচ্ছে আমার ওই সিনিয়র পার্সন যিনি লিডার, সে দেখা যাচ্ছে অসুস্থ, বা তার জায়গা থেকে সে বাসাই নাই, সে কমিশনার মানুষ। এখন সেই জায়গায় সেই লোকের সাহায্যের জন্য আমাদের যদি যেখানে যেখানে যাওয়ার পদক্ষেপ, আমি ঠিকই জনগণের জন্য ছুটে যাই, এটাই বাস্তব। আচ্ছা, আপনার কোনো ওরকম কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব কষ্ট লাগে এখনো? কোনটা? সেটা কি মানে শৈশবের এরকম অনেক স্মৃতি? না, শৈশবে তো এরকম কষ্টের কোনো ইয়ে নাই, কারণ আমি পরিবারের একটাই ছেলে। হ্যাঁ, সে কারণে আমি আমার জায়গা থেকে যেহেতু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম,
পড়াশোনার পাশাপাশি রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে ঢাকায়, সেটা তো বলেই দিলাম। কিন্তু ওই কষ্ট যে জিনিসটা, এটা আমি ফিল করছি রাজনীতির মাধ্যমে, মানুষের সমাজের দেখে, এই দেখার ভিতর থেকে শিখে আজকে আমি ফারুক তৈরি। কষ্ট তো অবশ্যই, কষ্ট ছাড়া কেউ এই জায়গায় আসে নাই। যেমন আপনাকে আমি আগেও বলছি যে আমি তো যখন ঢাকায় 1300 টাকা নিয়ে, তখন কি কোনো রাজনৈতিক নেতা ছিল আমাকে চিনতো এই ছেলের নাম ফারুক? তাহলে সেখান থেকে তো তীব্র তিল তিল করে আমি তো ফুটেজ সহ, দিন তারিখ সহ, আপনি সাংবাদিকের মাধ্যমে যদি কোনো সাংবাদিক প্রশ্ন নিয়ে আসে আমি প্রমাণ করে দেব। আমার সর্বনিম্ন 1 থেকে 200 প্রোগ্রাম শুধু প্রেস ক্লাব এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জায়গায় এরকম প্রোগ্রাম, যখনই প্রোগ্রাম পড়ছে সেখানে আমি ম্যাডামের সাথে ছুটে গেছি এবং সত্যই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। ঢাকা তো বটেই। আচ্ছা, আমরা জীবনে বিয়ে শাদী তো করেছেন নাকি, না করবেন এরকম? এইরকম এটা আমি নাই বলি, এইটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা প্রশ্ন আর কি। যাই হোক, এটা উনি উজ্জ্বল রাখলো যে অনেক সময় মানুষ থাকে, তা যেহেতু বিয়ে শাদী করে নাই বা বলতে চাচ্ছে না, আমরা ওই প্রসঙ্গে যাব না। তো আপনার যে একটা বিষয়টা করলেন যে আপনার নেক্সট যে একটা চিন্তা ভাবনা যে মানুষের কল্যাণে কাজ করা, সেটা আপনি করবেন। আর এই যে আজকে এত সেই ছোট জায়গা থেকে এত বড় যে সাফল্য, তো এটা এটা কেমন লাগে আপনার এক কথায়? এখন আমার অনেক ভালো লাগে। আমার আর জীবনে, সাংবাদিক সাহেব, আমি আপনার এই লাস্ট, আমার আর কোনো প্রশ্ন আপনি আমার সামনে নিয়ে আসেন না। আমার এই ছোট্ট জীবনে আর আমার কোনো কিছু চাওয়া নেই। আমি বাংলাদেশ চলচ্চিত্রতে ওখানেও 2টা কাজ করেছি, দৈনিক জনতাও কাজ করেছি। রাজনীতিক হিসাবে আমি যতটুকু জায়গায়, আমি ফারুক যতটুকু জায়গায় গেছি, আমি ছোট্ট মানুষ, আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলি, এটা বললে অনেক হয়ে যাবে। আমি মনে করি আমি অনেক দূর এগিয়ে গেছি এবং আমার সফলতার শেষ। এখন যদি এই মুহূর্তেও যদি মহান আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায়, আমি সবচেয়ে খুশি বর্তমানে। আর কোনো আমার নাই। তবে যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে কাজ করে যাব এবং বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে কাজ করে যাব, এটাই সঠিক। বাহ, খুবই ভালো লাগলো। আমরা এরকম মানুষের সন্ধানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষদের আমরা দেখাই, সেরকমই আমাদের ফারুক ভাই। একটা ওনার মুখে শুনলেন যে তার জীবনে যা কিছু পেয়েছে, উনি যদি এখন উপরওয়ালা তাকে নিয়েও যায় তাহলে তার কোনো আফসোস নাই। তো আমরা এরকম সফল মানুষের গল্প শুনতে চাই। এবং উনি আরো কিছু কথা আপনাদের বলেছেন যে তার যেটা হলো ভবিষ্যৎ পরিকল্পনা, এলাকার মানুষের কাজ করা। তবে যার যার যতটুকু জায়গা থেকে আপনার চেষ্টা করবেন, যারা যতটুকু সফল হয়েছেন, যারা আমাদের সমাজে অসহায়, অবহেলিত এবং যারা একটু নির্যাতিত, নিপীড়িত, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই তো মানবতা, এটাই হলো মানব সেবা। তবে আমি অনেক সময় দুষ্টুমি করে একটা কথা বলে থাকি, কিছু করতে পারুক না পারুক, তার নাম ফারুক। এটা অনেক সময় দুষ্টুমি করে বলি, কিন্তু আসলে অনেক কিছু যে করেছে বা যে করতে পারে তার নামই ফারুক। ফারুক ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আজকে আপনার এই সফলতার গল্প শুনে যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করতে চান তারা আসবেন। তবে সর্বোপরি একটা কথাই বলি, রাজনীতির প্রথম এবং শেষ একটাই কথা হলো সৎ এবং সত্য, তাই তো? তো আমার জাতির উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জাতির উদ্দেশ্যে এতটুকুই বলবো, দেশ এবং সমাজকে সবাই ভালোবাসুন। দেশকে ভালোবাসলে সমাজ অটোমেটিক ভালোবাসা পেয়ে যাবে। আগে দেশকে ভালোবাসতে হবে, দেশের হয়ে কাজ করতে হবে, এটাই আমার জাতির উদ্দেশ্যে বলা। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। আপনি আরও আপনার অনেক অনেক সাফল্য এবং সফলতা কামনা করি এবং বাংলাদেশের রাজনীতিতে এবং সমাজসেবায় আপনি অনেক দূরে এগিয়ে যান। আপনাকে আমাদের এই সফলতার গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আবারও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনার জন্য সামান্য একটা উপহার আছে। ওকে, আমাদের এনএন টিভির পক্ষ থেকে একটা চাবির রিং, যেহেতু জনগণের সেবায় আপনি কাজ করেন, সেই হিসাবে আপনার হাতে একটা চাবির রিং দিলাম, যাতে আপনার চাবির মোড়াতে জনগণ আরও বেশি ভালো থাকে এবং তারা আপনার কাছ থেকে আরও এবং দেশের জনগণ ভালো কিছু পায়। আর যেহেতু আপনি সময়ের কাজ সময় করেছেন এবং করে চলেছেন, সেই জন্য আমাদের এনএন টিভির পক্ষ থেকে সামনে একটা ঘড়ি। অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সফলতার গল্প। আমাদের সাথে ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং সমাজসেবক
আমাদের প্রিয় মানুষ ফারুক হোসেন ভাই। চলুন আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এনএন টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।